ইতিহাস চর্চার বর্তমান পর্বে আজকে আমরা আলোচনা করব একজন বিখ্যাত ঐতিহাসিককে নিয়ে। তিনি হলেন এপিজে টেলর। এপিজে টেলরকে যদি বলা হয় যে উনি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক, তাহলে খুব একটা ভুল বোধহয় বলা হয় না। ভদ্রলোকের জন্ম 1906 সালে এবং মারা যাচ্ছেন 1919 সালে, এবং তার এই দীর্ঘ জীবনের সঙ্গে যুক্ত ছিল তার দীর্ঘ কর্মজীবনেরও ইতিহাস, যে ইতিহাস তাকে এই ঐতিহাসিককে জগৎজোড়া খ্যাতি অর্জন করে দিয়েছিল। যে এই পেশাদার এই ঐতিহাসিকের জগৎজোড়া খ্যাতির পিছনে অনেকটাই রয়েছে তার এই দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন পর্যায়ের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন ঘটনা। এই ঐতিহাসিকের মানসিক প্রবণতা ছিল কূটনৈতিক ইতিহাসের দিকে, এবং সারা জীবন তিনি যা লিখেছেন তার বেশিরভাগটাই হচ্ছে কূটনৈতিক ইতিহাস। বাকিটা রাজনৈতিক ইতিহাস, অর্থনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক ইতিহাস নিয়ে বলা যেতে পারে তিনি সেরকম কিছু খুব একটা বিশেষ কোনো কাজ তার নেই, বিশেষ কিছুই তিনি লেখেননি। মূলত কূটনৈতিক ইতিহাসের দিক দিয়েই কিন্তু তার খ্যাতি, এবং তিনি কিন্তু তার বেশিরভাগ যে ঐতিহাসিক যে রচনা সেগুলো সবটাই ওই কূটনৈতিক ইতিহাসের পর্যায়ভুক্ত। তার যে কূটনৈতিক ইতিহাস তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো জার্মানিজ ফার্স্ট বিড ফর কলোনিজ, দ্য স্ট্রাগল ফর মাস্টারি ইন ইউরোপ, অরিজিনস অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্য ট্রাবল মেকার্স, ডিসেন্ট ওভার ফরেন পলিসি 1792 to 1939। এই বইগুলো তার কূটনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ কতগুলো রচনা। রাজনৈতিক ইতিহাসের মধ্যে তিনি যা লিখেছেন সেগুলোর মধ্যে হচ্ছে দ্য হ্যাবসবার্গ মনার্কি 1815 to 1918, দ্য কোর্স অফ জার্মান হিস্ট্রি এবং ইংলিশ হিস্ট্রি 1994 to 1945। এগুলোকে মোটামুটি সবই তার রাজনৈতিক ইতিহাসের সঙ্গে সম্পর্কযুক্ত যে রচনা তার পর্যায়ের মধ্যে ফেলা যায়। এছাড়াও তিনি বেশ কতগুলো প্রবন্ধ লিখেছেন, তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য প্রবন্ধ হচ্ছে ফ্রম নেপোলিয়ান টু স্ট্যালিন। এবার ঐতিহাসিক হিসেবে টেলর তত্ত্বকে খুব বেশি গুরুত্ব দেননি, অভিজ্ঞতা নির্ভর ইতিহাস রচনার দিকেই তার মনটা বেশি ছিল, সেটাতেই তিনি বেশি কনসেন্ট্রেট করতে পছন্দ করতেন, এবং সেই কারণের জন্যই প্রথাগত ইতিহাস চর্চাকে তিনি কিন্তু কোনোদিনই পছন্দ করেননি। সেই জন্য প্রথাকে অগ্রাহ্য করে নিজের মতো করে পদ্ধতি এবং শৈলী তিনি তৈরি করে নিয়েছিলেন। মানে যেরকমভাবে আমরা দেখি তো বিভিন্ন ঐতিহাসিকদের রচনার মধ্যে অধিকাংশ ঐতিহাসিকদের প্রবণতা থাকে একটা প্রথাগত ধারার দিকে যাওয়ার, এবং তাদের সেই লেখাটার মধ্যে কোনো না কোনো ঐতিহাসিক গোষ্ঠীর প্রভাবটা অনেক বেশি নজরে পড়ে। কেউ হয়তো মার্ক্সবাদী ইতিহাস চিন্তার দ্বারা প্রভাবিত, কেউ হয়তো বা পরবর্তীকালের মানে উদারনৈতিক ইতিহাস চিন্তার দ্বারা প্রভাবিত, কেউ হয়তো পোস্ট মডার্নিস্ট চিন্তার দ্বারা প্রভাবিত, কেউ বা হয়তো নিম্নবর্গের ইতিহাস চর্চায় বেশি উৎসাহ বোধ করেন, বা তার লেখার মতো সেই নিম্নবর্গের ইতিহাস চর্চার ধারাটাই বারবার উঠে আসে। সেই রকম ধরনের কিন্তু কোনো পার্টিকুলার স্কুল বা গোষ্ঠীর মধ্যে আমরা এপিজে টেলরের ইতিহাস চর্চাকে ফেলতে আমরা পারবো না। তার কারণ যেটা আমি এক্ষুনি বললাম, যে তিনি কিন্তু প্রথাগত ইতিহাস চর্চাটাকে তিনি পছন্দ করেননি, এবং তিনি কিন্তু এই ধরনের পার্টিকুলার বিভিন্ন প্রথা বা ধারাকে অগ্রাহ্য করে তিনি নিজের মতন একটা পদ্ধতি বা শৈলী তিনি তৈরি করে নিয়েছিলেন। যেমন এই যে জার্মানি সম্পর্কের যে বইগুলো, মানে যেটার কথা একটু আগেই বললাম, জার্মানিজ ফার্স্ট বিড ফর কলোনিজ, এই বইটা যদি আমরা দেখি তাহলে দেখব যে এখানে তিনি দেখাতে চেয়েছেন যে বিসমার্ক উপনিবেশ স্থাপনের ব্যাপারে উদ্যোগ নিয়ে ইংল্যান্ডের সঙ্গে বিবাদ করতে চেয়েছিলেন, যাতে ফ্রান্সের সঙ্গে বন্ধুত্ব করাটা সহজ হয়। বিসমার্কের বলা যেতে পারে পররাষ্ট্রনীতি বা কূটনীতিটা তার বক্তব্য অনুযায়ী ওই পথে চালিত হয়েছিল, এবং 19 শতকের সাম্রাজ্যবাদের অর্থনৈতিক যে শক্তিগুলো সেগুলোকে অগ্রাহ্য করে তিনি এই ট্রেন্ডটাকে, বিসমার্কের এই চিন্তাধারাটাকে তিনি দেখেছিলেন বৃহৎ শক্তিগুলোর রাজনৈতিক দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হিসেবে।
এবং তিনি এপিজে টেলর তিনি কিন্তু ইতিহাসের আকস্মিকতা এবং আপতনে বিশ্বাসী ছিলেন, এবং বিসমার্কের মধ্যে কিন্তু তিনি এরই প্রকাশ লক্ষ্য করেন। বিসমার্ক রাষ্ট্রনেতা হিসেবে তার যে লক্ষ্যগুলো সেগুলো কিন্তু তিনি আগে থেকে স্থির করে নেননি। মানে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এপিজে টেলর যেভাবে বিসমার্ককে বা তৎকালীন তার কূটনৈতিক বিষয়গুলোকে তিনি যেভাবে দেখেছিলেন, সেই জায়গাটাতে দাঁড়িয়ে যদি আমরা বিষয়টাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করি বা যদি আমরা একটু অ্যানালিসিসের জায়গায় যাই, তাহলে আমরা দেখব যে বিসমার্ক কিন্তু এই যে পদক্ষেপগুলো, যে ইংল্যান্ডের সঙ্গে সুচিন্তিতভাবে দূরত্ব তৈরি করা বা বিবাদের জায়গায় যাওয়া, ফ্রান্সের সঙ্গে একটা বন্ধুত্ব করবার প্রবণতা তার প্রথমের দিকে দেখা যাচ্ছে, এবং আস্তে আস্তে কীরকমভাবে তিনি ধাপের পর ধাপ এগিয়ে গিয়ে জার্মানিকে একটা স্বাধীন জার্মান রাষ্ট্রের জন্ম দেওয়ার ব্যাপারে তিনি উৎসাহ প্রকাশ করছেন বা তিনি সেটা করছেন। এই বিষয়গুলোকে তিনি আমরা যদি ভেবে নিই যে তিনি এই লক্ষ্যগুলো আগে থাকতেই ঠিক করে নিয়েছিলেন, এই কাজগুলো আমি করব এটা তিনি আগে থাকতেই ভেবে এগিয়েছিলেন, তা কিন্তু নয়। পরিস্থিতি অনুকূল হলে তার সুযোগ নিয়ে জাতির স্বার্থ রক্ষা করবার জন্য তিনি কিন্তু এই কাজগুলো করেছেন। মানে এই পুরো বিষয়টাই কিন্তু বলা যেতে পারে একেবারেই সময়োচিত সিদ্ধান্ত নিয়ে একটা আকস্মিক তার পদক্ষেপ। এইগুলোর পিছনে কিন্তু কোনো আগে থাকতে চিন্তাভাবনা, বিশাল কোনো লক্ষ্য স্থির করে এগিয়ে চলা, এইগুলো কিন্তু তার মধ্যে ছিল না। হ্যাঁ, যদি আমরা এটা ভেবে নিই যে এত বড় বড় পলিসিগুলোকে একদিনে নির্ধারিত হয়েছিল বা একদিনেই কি জার্মান জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয়েছিল না, সেটা নয়। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে বিষয়গুলোর মধ্যে কিন্তু যতটা পরিকল্পনা ছিল ঠিক তার সঙ্গে সঙ্গে ততটাই পরিস্থিতির অনুকূলতাটা কিন্তু কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার প্রবণতাটাও এই ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। টেলরের বিসমার্ক সম্পর্কে যে চিন্তা ভাবনা সেটা সকলের কাছে যে গ্রহণযোগ্য ছিল তা নয়, অনেকেই এটা বিরোধিতা করেছেন। কারণ অন্যরা দেখিয়েছেন যে বিসমার্কের রাষ্ট্রনীতির পিছনে যথেষ্ট পূর্ব পরিকল্পনা ছিল, যেটা আমি এখনই বলছিলাম। অধিকাংশ ঐতিহাসিকের বক্তব্য অনুযায়ী কিন্তু বিসমার্ক এই যে ঘটনাগুলো তিনি যেগুলো ঘটিয়েছিলেন, যেভাবে তিনি একটার পর একটা যুদ্ধ, একটার পর একটা কূটনৈতিক পদক্ষেপ নিয়ে এগিয়েছেন, সেইগুলো কিন্তু কোনোভাবেই আকস্মিকভাবে বা ওই যেটা এপিজে টেলর বলেছেন যে পরিস্থিতির অনুকূলতার সুযোগ নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া, একটা সিদ্ধান্ত বা একটা কড়া পদক্ষেপ, সেটা কিন্তু নয়। এটার পিছনে অধিকাংশ ঐতিহাসিকের বক্তব্যই এটার পিছনে কিন্তু অনেক পূর্ব পরিকল্পনা ছিল। টেলরের আরও দুটো বই, দ্য হ্যাবসবার্গ মোনার্কি আর দ্য কোর্স অফ জার্মান হিস্ট্রি, এই বই দুটোতে কিন্তু জার্মানির বিরোধিতা তিনি একদম বলা যেতে পারে প্রাণ খুলে করেছেন। এবং বলা যায় যে এই দুটো বইয়ে তিনি কিন্তু মানে যুদ্ধ প্রচারের মতন মানসিক অবস্থায় ছিলেন। বলা যায় যে বিসমার্ক সম্পর্কে তার যে শ্রদ্ধাবোধ বা যেভাবে তিনি বিসমার্ককে ব্যাখ্যা করেছেন, সেই ব্যক্তিগত শ্রদ্ধাবোধের জায়গাটা বা সেই ব্যক্তিগত কি বলবো বিষয়ের জায়গাটা কিন্তু এই বই দুটোর মধ্যে তার প্রকাশ পাচ্ছে না। এই দুটো বইয়ে কিন্তু তিনি মারাত্মক রকমভাবে জার্মান বিরোধী, এবং তার লেখার মধ্যে কিন্তু প্রত্যেকটা ছত্রে ছত্রে জার্মান বিরোধিতাটা একদম পরিষ্কারভাবে প্রকাশ পেয়েছে। দ্য স্ট্রাগল ফর মাস্টারি ইন ইউরোপ এবং অরিজিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই দুটো বই কিন্তু পুরোপুরি কূটনৈতিক ইতিহাস। এই দুটো বইয়ে এপিজে টেলর মধ্য 19 শতক থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ইউরোপের কূটনৈতিক ইতিহাসের একটা পরিচয় তিনি দিয়ে গেছেন। এবং ইংলিশ হিস্ট্রি এবং দ্য ট্রাবল মেকার্স, এই যে বইগুলো, এই বইগুলোতেও কিন্তু সেই সময়কার কূটনীতিক ইতিহাসের পরিচয় পাওয়া যায়। তার চারটে প্রধান যে বইগুলোর কথা আমি এক্ষুনি আলোচনা করলাম, দ্য স্ট্রাগল ফর মাস্টারি ইন ইউরোপ, অরিজিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ইংলিশ হিস্ট্রি এবং দ্য ট্রাভেল মেকার্স, এই চারটে বই কিন্তু তার কূটনীতিক ইতিহাসের উপরে লেখা, এবং এই চারটে বইকেই তার প্রধান বই বললে পরে খুব ভুল বলা হবে না। ট্রাভেল মেকার্সটা হচ্ছে টেলরের বক্তৃতার সংকলন,
এবং ইউরোপের অগ্রগামী চিন্তানায়কদের উপরে তিনি এই বক্তৃতাগুলো দিয়েছিলেন। ইউরোপে সে সময় যারা পলিটিক্যাল থিঙ্কার্স ছিলেন, যারা ইউরোপের ওই পিরিয়ডের বলা যেতে পারে রূপরেখা তৈরি করেছেন, ইউরোপের রাজনীতির রূপরেখা যারা তৈরি করেছেন, সেই ধরনের রাষ্ট্রনেতাদের নিয়ে তিনি একটা বক্তৃতার একটা সিরিজ তিনি প্রকাশ করেছিলেন। সেই সিরিজটাকে সংকলিত করে ট্রাভেল মেকার্স বলে এই বইটার আকারে সেটাকে প্রকাশ করা হয়। ঐতিহাসিক হিসেবে এপিজে টেলর তার অরিজিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বইয়ে তিনি বলেছেন যে হিটলার ইউরোপে জার্মানির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে চেয়েছিলেন এবং সেই কারণেই কিন্তু তিনি অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া বা বলকান অঞ্চলে রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য স্থাপন করতে চেয়েছিলেন, এর বেশি কিছু নয়। জার্মানি বড় দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না এবং এজন্য তিনি ছোটোখাটো যুদ্ধের ঝুঁকি নিতে রাজি ছিলেন। এই ক্ষেত্রে আর কি বলা যেতে পারে যে তিনি হিটলারকে একজন সাম্রাজ্যবাদী হিসেবে নয়, নিছকই একজন সাধারণ কূটনীতিবিদ বা একজন সাধারণ রাজনীতিবিদ হিসেবেই দেখাচ্ছেন বা দেখছেন, যেখানে তিনি জার্মানির স্বার্থের কথা চিন্তা করে বা যুদ্ধ পূর্ববর্তী সময়ে জার্মানির যে ভৌগোলিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সেইটাকে যেন আবার নতুন করে ফিরিয়ে আনা যায়, সেটাকে যেন আবার পুনর্স্থাপিত করা যায়, সেইটাকে মাথায় রেখে পরে তিনি চেয়েছিলেন যে ইউরোপে তার পাশাপাশি যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোর ছোট ছোট অঞ্চলগুলোকে দখল করে জার্মানির ভেতরে সেগুলোকে আবার জার্মানির অংশীভূত করতে এবং জার্মানির পুরনো অবস্থা ফিরিয়ে নিয়ে আসতে। তার নিজের কোটেশন থেকেই বলি, তিনি লিখেছিলেন, রাদার হি প্ল্যান্ড টু সলভ জার্মানিজ লিভিং স্পেস প্রবলেম ইন পেসেমিয়াল ফ্যাশন বাই সিরিজ অফ স্মল ওয়ার্স। বৃহৎ যুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিকল্পনা তার বক্তব্য অনুযায়ী, এপিজে টেলরের বক্তব্য অনুযায়ী কিন্তু কোনো দিনই হিটলারের মাথায় ছিল না। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের উৎপত্তি সম্পর্কে টেলরের সুচিন্তিত যে মত, সেটা হলো যে এটা কিন্তু কোনো পূর্ব পরিকল্পিত কোনো যুদ্ধ কিন্তু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে পুরোপুরি ভুল বোঝাবুঝির ফল। দুই পক্ষই কতগুলো ভুল কূটনৈতিক পদক্ষেপ নিয়েছিলেন এবং সেই পদক্ষেপগুলোর ফলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। তিনি লিখেছিলেন যে তার বইয়ে অরিজিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, এবং পৃষ্ঠা সম্ভবত আমার যেটুকু মনে পড়ছে 48, পৃষ্ঠা 48, সেখানে তিনি বলছেন, ফার ফ্রম বিং প্রিমেডিটেটেড ইট ওয়াজ আ মিস্টেক, দ্য রেজাল্ট অন বোথ সাইডস অফ ডিপ্লোম্যাটিক ব্লান্ডার্স। তো এই ডিপ্লোম্যাটিক ব্লান্ডার্সটাই এপিজে টেলরের বক্তব্য অনুযায়ী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণ। এর পিছনে কোনো দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা ধাপে ধাপে কোনো পদক্ষেপ নিয়ে এগোনো এবং তারপরে আলটিমেটলি একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতন বড় ঘটনা ঘটানো, এরকম ধরনের কোনো কিছু কিন্তু তার বক্তব্য অনুযায়ী একেবারেই ঘটেনি। প্রথম বিশ্বযুদ্ধের লক্ষ্য ছিল ইউরোপের পুনর্গঠন কেমন হবে তা ঠিক করা, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের লক্ষ্য ছিল পুনর্গঠিত ইউরোপ রক্ষা করা হবে কি না সেটা স্থির করা। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হিসেবে তিনি কিন্তু সবসময় ভার্সাইয়ের চুক্তির কঠোরতাকেই তিনি দায়ী করেছেন। তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ভার্সাইয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং ভার্সাইয়ের চুক্তিতে যারা পরাজিত যে দেশগুলো, তাদের উপরে বেশ কিছু শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল, কিছু সামরিক শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল, যেমন তাদের সৈন্য সংখ্যা বেঁধে দেওয়া, তারা যেন নতুন করে কোনো অস্ত্র উৎপাদন না করতে পারে সেই ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া, তাদের রাষ্ট্রের কিছু কিছু অঞ্চলকে মুক্তাঞ্চল হিসেবে ডিক্লেয়ার করা, এরকম ধরনের কিছু পদক্ষেপ, কিছু চুক্তি ভার্সাইয়ের চুক্তির মধ্যে রাখা হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে এই পরাজিত দেশগুলোর কাছ থেকে, মানে মূলত জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, এই দেশগুলোর কাছ থেকে মোটা রকম ক্ষতিপূরণ আদায় করে নেওয়ার একটা প্রবণতা ছিল মিত্রপক্ষের কাছে বা যারা জিতে গেছিল সেই দেশগুলো, এবং তারা বাই হুক অর বাই ক্রুক ওই ক্ষতিপূরণ বাবদ ওই অঞ্চলগুলো, মানে টাকাটা তারা নিজেরা
পেতে চেয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে অবসম্ভাবীভাবেই কিন্তু ইউরোপে আমরা দেখতে পেয়েছিলাম ভার্সাই চুক্তির ফলাফল হিসেবে একগুচ্ছ নতুন রাষ্ট্রের জন্ম হচ্ছে, যারা এই পুরনো হ্যাবসবার্গ সাম্রাজ্যের মতন পুরনো সাম্রাজ্যগুলোকে ভেঙে দিয়ে বা অস্ট্রিয়া জার্মানির মতন বড় বড় রাষ্ট্রগুলোকে ভেঙে সেখান থেকেই জাতির ভিত্তিতে নতুন ছোট ছোট গণতান্ত্রিক রাষ্ট্রের জন্ম হয়েছিল, যার মধ্যে আমরা একটু আগে চেকোস্লোভাকিয়া নিয়ে কথা বলছিলাম, সেই চেকোস্লোভাকিয়ারও কিন্তু জন্ম সেই সময়টাতেই হয়। তো যাই হোক, এই ভার্সাই চুক্তির যে শর্তগুলো ছিল, এপিজে টেলরের বক্তব্য অনুযায়ী এই শর্তগুলো প্রথম থেকেই জার্মান মানুষজনেরা ভালোভাবে নেয়নি, বা রাদার কোনো পরাজিত দেশের মানুষজনই ভালোভাবে নেয়নি, এবং তাদের এই বিরোধিতাটাই কিন্তু পরবর্তীকালে কাল হয়েছিল ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে, এবং সেই কারণের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয়। চেম্বারলেন, দালাদিয়ের, হিটলার কেউই যুদ্ধের জন্য প্রত্যক্ষভাবে দায়ী ছিলেন না। হিটলারের স্বভাব চরিত্রে কিছু দোষ ছিল, কিন্তু সেটা যুদ্ধের জন্য খানিকটা দায়ী ছিল বলা যেতে পারে। কিন্তু তার বক্তব্য অনুযায়ী এই পার্টিকুলার বইটাতে তিনি যেভাবে আলোচনা করেছেন তাতে এই মানে তার বক্তব্য যে নাৎসি দলের উত্থান, হিটলার, স্ট্যালিন এদেরকে দোষী করা, এইগুলো গৌণ কারণ হিসেবে রেখে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিছনে সবথেকে বড় যে কারণটা ছিল সেটা হচ্ছে ভার্সাইয়ের চুক্তি। আবার এর পরে যে বইটা তিনি লিখছেন, ওয়ার অরিজিনস এগেইন, রাদার ওটা বই নয়, ওটা একটা প্রবন্ধ, সেইখানে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের উৎপত্তি নিয়ে তিনি আবার আলোচনা করছেন নতুন করে, নতুন ওয়ে অফ থিঙ্কিংয়ে, এবং সেখানে তিনি কিন্তু হিটলারের কূটনীতির ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। বিদেশ নীতিতে হিটলার ছিলেন একজন জুয়ারি, তিনি বারবার ঝুঁকি নিয়ে জিততে থাকেন এবং এতে তার উচ্চাশা বেড়ে যায় এবং বেশি ঝুঁকি নিয়ে ফেলেছিলেন, এইটা ছিল তার বক্তব্য। কাজেই এই জায়গাটাতে, এই বইটাতে ওয়ার অরিজিনস এগেইন এই প্রবন্ধে কিন্তু তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিছনে হিটলারের যে উগ্র মানসিকতা এবং ওই যেটা উনি বললেন যে তার কূটনীতির যে বড় বড় ফাঁকগুলো, যে একজন জুয়ারির মতন তিনি কূটনীতিক পদক্ষেপগুলো নিয়েছেন, প্রথমে ছোট ছোট স্টেপ এগিয়েছেন, সেগুলোতে যখন তিনি সাফল্য পেয়েছেন তখন তিনি ভেবেছেন আরও বড় স্টেপ, আরও বড় স্টেপ, আরও বড় স্টেপ, এবং এইভাবে আলটিমেটলি তার লক্ষ্য ছিল পুরো পৃথিবীতে জার্মানির সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা। কিন্তু সেই জায়গাটাতেই গিয়ে দাঁড়ায় সমস্যা, এবং সেখান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। কাজেই ঘুরিয়ে কিন্তু তিনি বলা যেতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিছনে হিটলারের ভুল পদক্ষেপগুলোকে তিনি দায়ী করছেন। কাজেই আগের যে বইটাতে আমরা আলোচনা করলাম এক্ষুনি একটু জাস্ট আগেই, অরিজিনস অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেইখান থেকে কিন্তু তার এই বইটাতে ওয়ার অরিজিনস এগেনে তাঁর যে বক্তব্য, সেই বক্তব্য থেকে তিনি কিন্তু অনেকটাই সরে এসেছিলেন এবং অনেকটাই অন্যরকমভাবে তিনি কিন্তু বিষয়টাকে ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন। তার বক্তব্য, এপিজে টেলরের বক্তব্য, ইউরোপে জার্মান সমস্যা ছিল এবং মহাযুদ্ধের পরে কিন্তু এই সমস্যা আরও জটিল আকার ধারণ করেছিল। তো কাজেই হিটলারের কূটনৈতিক যে পথে তিনি জার্মান সমস্যার সমাধান করতে চেয়েছিলেন, সেই কূটনৈতিক পদক্ষেপগুলোর মধ্যেই ভুল ছিল, এবং সেই কারণের জন্য এরকম ধরনের একটা বড় যুদ্ধের, এত বড় বিশ্বযুদ্ধের মতন ঘটনা ঘটে। এটা এপিজে টেলর তার এই প্রবন্ধটাতে খুব জোর দিয়ে তিনি বলে গেছেন। কিন্তু তার বক্তব্যটা সবাই যে মেনে নিচ্ছেন তা নয়। তার একজন বিখ্যাত সমালোচক এপিজে টেলরের আরেকজন বিখ্যাত ঐতিহাসিক কোল, তিনি লিখেছেন যে পথ দুর্ঘটনা ঘটলে, মানে অ্যাক্সিডেন্ট হলে, যেমন রাস্তা বা গাড়ি দায়ী নয়, দায়ী মানুষের ভুল, ঠিক তেমনি টেলর মনে করেন যুদ্ধের জন্য দায়ী হচ্ছে মানুষের ভুল। কোনো মানুষকে যুদ্ধের জন্য দায়ী করলে ইতিহাসে তাকে তো নিয়ামক বলে ধরে নিতে হয়, মানে ধরে নিতে হবে যে এই মানুষটা হচ্ছে সর্বশক্তিমান, যে সে তার পদক্ষেপগুলোর দিয়ে পড়ে সে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতন এত বড় ঘটনা সে ঘটাতে পারলো। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তো তা নয়। একটা পথ দুর্ঘটনা বা একটা অ্যাক্সিডেন্ট ঘটলে যেমন মানুষের কিছু পদক্ষেপের ভুল থাকে, ঠিক সেরকমভাবে অনেক ক্ষেত্রে কিন্তু গাড়িরও প্রবলেম থাকতে পারে, গাড়ি ব্রেক ফেলও হয়ে যেতে পারে, বা গাড়িতে কোনো বড়সড় টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, যে কারণের জন্য হয়তো মানুষটা না চাওয়া সত্ত্বেও এই ঘটনাটা ঘটলো। ঠিক সেই রকমই যখন আমরা কোনো ইতিহাসের কোনো একটা বড় ঘটনা নিয়ে আলোচনা করছি,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাই যদি আমরা ধরি তাহলে সেইখানে সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে একজন পার্টিকুলার মানুষের পদক্ষেপ অবশ্যই তার মধ্যে কিছু ভুল, তার মধ্যে কিছু ত্রুটি তো থাকতে পারে, কিন্তু সেটাকেই পুরোপুরি রকমভাবে দোষী করে সেটাকেই পুরোপুরি বিষয়টার জন্য দায়ী করে দেওয়াটা বোধহয় পুরোপুরি ঠিক নয়। আশপাশের যে ঘটনাগুলো সে সময় ঘটছিল বা যেটাকে বলা হয়ে থাকে সার্কামস্ট্যান্সিয়াল কোইন্সিডেন্স, সেই সার্কামস্ট্যান্সিয়াল কোইন্সিডেন্সগুলোকে কিন্তু মাথায় রাখাটা খুব প্রয়োজন। আশেপাশে কীরকমভাবে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতিগুলো পরিবর্তন হচ্ছে, কিভাবে সেগুলো ইতিহাসের গতিটাকে আস্তে আস্তে ঘুরিয়ে দিচ্ছে, সেই ব্যাপারগুলোকেও কিন্তু মাথায় রেখে চলতে হবে। না হলে পরে কিন্তু কোনো একটা ঘটনার সঠিক বিশ্লেষণ কোনো একজন ঐতিহাসিক কিন্তু করতে পারবেন না। আরেকজন সমালোচক ডিসি ওয়াট, তিনি বলছেন টেলরের রচনার উপরে হবসের চিন্তাভাবনার প্রভাব পড়েছিল। মেই ক্যাম্পে হিটলারের চিন্তার যে আভাস পাওয়া যায়, সেটা যে তিনি সবসময় অনুসরণ করে চলেছেন তা কিন্তু নয়। হিটলার এবং স্ট্যালিন উভয়েই ঐতিহ্যগত বিদেশনীতি অনুসরণ করেছিলেন, কোনো বড় ধরনের পরিবর্তন তারা কিন্তু ঘটাননি। কাজেই এদের উপরে অত্যাধিক রকমভাবে গুরুত্ব দিয়ে বা এদের কূটনৈতিক বিষয়গুলোকেই মারাত্মক রকম এমফাসিস করে যে তারাই সেগুলোই দায়ী ছিল, সেগুলোর জন্যই এত বড় বড় ঘটনা ঘটেছে, এইটা করে এই মানুষগুলোকে যুগ পুরুষের জায়গায় না স্থাপন করে একজন সাধারণ কূটনীতিবিদ হিসেবে এদেরকে যদি আমরা দেখি, ব্যাখ্যা করি, তাহলে পরে আমাদের পক্ষে এই ধরনের ঐতিহাসিক ঘটনাগুলো বোঝা বা বিশ্লেষণ করা অনেক বেশি সহজ হবে। যাই হোক, ইতিহাস রচনার ক্ষেত্রে টেলরের নিজস্ব একটা সক্রিয় মতামত ছিল বা একটা নিজস্ব একটা দর্শন ছিল। টেলর মনে করতেন যে ইতিহাস লেখকের রচনা গুণটাই হচ্ছে ইতিহাসের একটা বড় দিক। ইতিহাসকে কখনো বিজ্ঞান, কখনো রাজনীতি, আবার কখনো সমাজতত্ত্ব বলেও আখ্যাত দেওয়া হয়েছে, আমরা সবাই সেটা জানি। কিন্তু ইতিহাসের আসল পরিচয় হলো এপিজে টেলরের বক্তব্য অনুযায়ী এটা সাহিত্যের একটা বিশিষ্ট রূপ। ঐতিহাসিকের মধ্যে দুটো গুণ অবশ্যই থাকবে। 1 নম্বর, তিনি সত্যের প্রতি নিষ্ঠাবান হবেন, এবং 2 নম্বর, তার লেখার মধ্যে সাহিত্য গুণ থাকতে হবে। মানে তুমি বিষয়টাকে যত অ্যানালিসিস করেই লেখো না কেন, তুমি যত তথ্যবহুল ইতিহাস রচনা করো না কেন, তোমার ইতিহাস রচনাটার মধ্যে যদি কোনো সৌন্দর্য না থাকে, যদি পাঠকের সেটা পড়তে ভালো না লাগে, তুমি যদি পাঠকের কাছে ঠিকভাবে জিনিসগুলোকে উপস্থাপিত না করতে পারো, তাহলে পরে কিন্তু তোমার ইতিহাস রচনার উদ্দেশ্য এবং বিধেয় দুটোই বলা যেতে পারে ব্যর্থ হবে। এইটা কিন্তু এপিজে টেলর মনে করতেন। আবার অন্যদিকে তার দর্শনের আরেকটা দিক হচ্ছে অভিজ্ঞতাবাদ ও সংশয়বাদ বা সংশয় প্রবণতা, যেটাকে ভালো কথায় আমরা যদি বলি একদম হিস্ট্রির মেথডোলজির ভাষায়, তাহলে আমরা বলতে পারি তার চিন্তাভাবনা, তার দর্শনের জায়গাটা হচ্ছে এম্পিরিসিস্ট অ্যান্ড স্কেপটিক্যাল। এর ফলে তিনি একদিকে যেমন আকস্মিকতা, যুক্তিহীনতা, অনন্যতা এইগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছেন, তার কাছে কবিতা এবং গানের মতন ইতিহাসের তেমন কোনো উপযোগিতা নেই, এইভাবে তিনি আর কি বিষয়টাকে মেবি তার দর্শনের চিন্তাধারাটা ওদিকে টার্ন নিচ্ছে আস্তে আস্তে। তেমনি আরেক দিক দিয়ে দেখতে গেলে পরে ওই যে সংশয়বাদ বা সন্দেহ প্রবণতা, মানে স্কেপটিক্যাল যে থিঙ্কিং যে জায়গাটা, সেই জায়গাটাতে কিন্তু অত্যধিক রকমভাবে তিনি মানুষের উপরে গুরুত্ব দিচ্ছেন বিভিন্ন ঘটনার ব্যাখ্যার ক্ষেত্রে। তো ঐতিহাসিক যে কি বলবো, যে তথ্য সংগ্রহ করে তা কোনোভাবেই তার বক্তব্য অনুযায়ী কোনো সময় সেটা কিন্তু যথেষ্ট নয়, এবং বিভিন্ন মানে খুব অপ্রতুল তথ্য নিয়েই কিন্তু ঐতিহাসিক অতীতের সঠিক চিত্র আঁকবার চেষ্টা করেন, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না। যেমন এরিক হবসবমের ইন্ডাস্ট্রি অ্যান্ড এম্পায়ার এই বইটার সমালোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে বিনা কারণে ঘটনা ঘটে, থিংস হ্যাপেন বিকজ দে হ্যাপেন।
কিন্তু এই জায়গাটা কি কখনোই আমরা যদি একজন ইতিহাসের ছাত্রছাত্রী হিসেবে সবাই এই সবসময় কিন্তু এই জায়গাটাকে মেনে নেওয়া সম্ভব নয়। থিংস হ্যাপেন বিকজ দে হ্যাপেন, হোয়াই দে হ্যাপেন, সো দেয়ার অলওয়েজ বি আ কোয়েশ্চেন, দ্যাট ইজ ওয়াই। এই ওয়াইটাকে বাদ দিয়ে পড়ে কিন্তু ইতিহাস এগোতে পারে না, বা ইতিহাস কেন ছেড়ে দাও, জীবনের গতিপথটাই কিন্তু এই ওয়াইয়ের জায়গাটাকে বাদ দিয়ে এগোতে পারে না। কাজেই যেটা উনি বলছেন যে খুব অপ্রতুল তথ্য নিয়ে পড়ে ঐতিহাসিকরা অতীত রচনা করে বা ইতিহাসের বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা করবার চেষ্টা করে, কিন্তু সেটা কখনোই সম্পূর্ণ হয়ে ওঠে না। ওই সেটাকে আর কি একটা ওই সাহিত্যের দিক দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করতে হয়, করার চেষ্টা করেন ঐতিহাসিকেরা, সেটা সবসময় কিন্তু ঠিক নয়। আর ওই যে বলছিলাম যে টেলর ছিলেন সংশয়বাদী, মানে স্কেপটিক্যাল। তিনি আবার সেই সংশয়বাদের জায়গাটা থেকে তিনি মনে করতেন যে অতীতের অনেক নথিপত্রই নষ্ট হয়ে গেছে বা সমকালের মানুষেরা নথি রাখেনি। তো কাজেই যেখানে তথ্য নেই আমার কাছে, সেখানে কি করতে হবে না, একজন আর্কিওলজিস্ট যেমন একটা হাড় দেখে পড়ে একটা প্রাগৈতিহাসিক যুগের একটা প্রাণীর কি বলবো একটা ছবি এঁকে ফেলে, বা একটা সভ্যতার মোটামুটি গতিপথ কেমন ছিল, সভ্যতাটা কীরকমভাবে তৈরি হয়েছিল, মানুষের জীবনযাপন কীভাবে হতো ইত্যাদি ইত্যাদি, তার একটা ছক একটা তৈরি করে ফেলতে পারে। ঠিক সেরকমই ঐতিহাসিকও অল্প কিছু তথ্য নিয়ে ইতিহাস লেখেন, এবং সরকার এবং বিশেষজ্ঞরা তারা অতীত সম্পর্কে অস্পষ্ট ধারণা নিয়েই সন্তুষ্ট থাকেন। ভবিষ্যতে কি ঘটতে পারে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু অনুমান তারা করতে পারেন না। প্রাচীন ইতিহাস সম্পর্কে পরিসংখ্যান নেই, অল্প কিছু তথ্য আছে। ফরাসি ঔপনিবেশিক অ্যানাতোল ফ্রান্স, তিনি মানুষের অতীত তথ্য সম্পর্কে যেটা বলেছিলেন আর কি, তার একটা বিখ্যাত উক্তি আছে অ্যানাতোল ফ্রান্সের, মানুষ জন্মায়, কষ্ট পায় ও মারা যায়। ইতিহাস অতীত সম্পর্কে এই বিজি টেলরের বক্তব্য অনুযায়ী এর বেশি কিছু জানে না। জ্ঞানের ক্ষেত্রে অনিশ্চয়তাই হলো এর সাধারণ লক্ষণ। তো এইভাবে এপিজে টেলর ইতিহাসকে ব্যাখ্যা করবার চেষ্টা করছেন। প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলে রাখি যে টেলর কিন্তু মহামানবদের অবদান নিয়েও ভেবেছিলেন। ফ্রম নেপোলিয়ান টু স্ট্যালিন বলে যে প্রবন্ধটা তিনি লেখেন, সেখানে তিনি বলেছেন যে দ্য হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ ক্যান বি রিটেন ইন টার্মস অফ 3 টাইটান্স, নেপোলিয়ান, বিসমার্ক অ্যান্ড লেনিন। এই মানে যদি ইউরোপের ইতিহাস সম্পর্কে যদি জানতে হয়, তাহলে পরে নেপোলিয়ান, বিসমার্ক এবং স্ট্যালিন এই 3 জন মানুষের জীবনী পড়ে নাও, তাহলে পরে তোমার ইউরোপের ইতিহাস সম্পর্কে সব কিছু জানা হয়ে যাবে। তো এইভাবে তিনি কিন্তু ব্যক্তিকেন্দ্রিক ইতিহাসের দিকটাকেও তিনি কিন্তু তার লেখার মধ্যে তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন বা ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন, কিন্তু সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার কারণ হচ্ছে যে আবারও সেই কথাটা বলছি যে সার্কামস্ট্যান্সিয়াল কোইন্সিডেন্স বলে একটা জিনিস হয়, যেখানে সামাজিক পরিস্থিতিকে বাদ দিয়ে পরে কোনো কিছু চিন্তাভাবনা করা যায় না। সামাজিক পরিস্থিতিকে বাদ দিয়ে ইকুয়ালি কোনো মহামানবের আবির্ভাবও সম্ভব নয়, পরিস্থিতি হলো কিন্তু মহামানবের স্রষ্টা। তো কাজেই এই রকমভাবে মানে ব্যক্তিকেন্দ্রিক ইতিহাস রচনার কোনো গুরুত্ব বা প্রকৃত অর্থে বলতে গেলে ব্যক্তিকেন্দ্রিক ইতিহাস রচনাটা সঠিক কিনা সেটা নিয়ে পরে দ্বন্দ্ব রয়েই গেছে, চিরকাল থাকবে। এপিজে টেলর তিনি তার ওই এম্পিরিসিস্ট অ্যান্ড স্কেপটিক্যাল চিন্তাভাবনার জায়গাগুলো নিয়ে পরে বিখ্যাত অসাধারণ কিছু রচনা তিনি করে গেছেন। যেমন আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকের মানুষের মধ্যে ভালো মন্দ নিয়েই তো মানুষ, ঠিক সেরকমভাবে তার রচনার মধ্যে কিছু যেমন অসাধারণত্ব আছে, ঠিক সেরকম ধরনের কিছু ভুল ত্রুটিও আছে। ত্রুটিগুলোকে যেমন আমরা হাইলাইট করছি, ঠিক সেরকমভাবে এটাও মনে রাখা দরকার যে মানুষটাকে নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক, এবং সেই জায়গাটা, সেই শিরোপাটা কিন্তু তিনি এমনি পাননি, তার রচনার মধ্যে সেই বৈশিষ্ট্যটা ছিল বলে, ইতিহাসের প্রতি তার আনুগত্যটা ছিল বলে কিন্তু তিনি সেই জায়গাটাতে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এবং তার দীর্ঘ জীবন, প্রায় 84 বছরের জীবনকাল তার, সেই 84 বছর ধরে একনিষ্ঠভাবে ইতিহাসের সেবা করার পর 1990 সালে তার দেহাবসান ঘটে, তিনি মারা যান। এবং এখন
এখনও আজকে প্রায় 30-31 বছর পেরিয়ে গেছে তার মৃত্যুর, এখনও পর্যন্ত কিন্তু আমরা তার ইতিহাস চর্চা, তার ইতিহাস দর্শনকে নিয়ে আলোচনা করছি, তার ইতিহাস দর্শনের মধ্যে ওই অসাধারণত্বের জায়গাগুলো আছে বলেই। আশা করছি এপিজে টেলরের ইতিহাস দর্শন নিয়ে, ইতিহাস চর্চার বৈশিষ্ট্য নিয়ে যেটা আলোচনা যেটুকু করলাম সেটা তোমাদের ভালো লাগলো। প্রত্যেককে বলবো বাড়িতে থাকো, সুস্থ থাকো, বাইরে বেরোতে হলে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এগুলো ব্যবহার করো, সামাজিক দূরত্ববিধি মেনে চলো, নিজেরাও সুস্থ থাকো এবং আশেপাশে যারা মানুষজনরা রয়েছেন প্রত্যেককে সুস্থ রাখো।